চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নিয়ে সিদ্ধান্ত হয়নি, যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৮২২। যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ডের ৪০ লাখ ডোজ টিকা চেয়েছে সরকার। রাজধানীতে ফের চালু হলো গণপরিবহন, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা। ঈদে যাতায়াত না করার আহ্বান প্রধানমন্ত্রী। স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায়। বাংলাদেশের সঙ্গে আছে গোলাম কিবরিয়া। যাচ্ছি পুরো খবরে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার আবেদনের বিষয়ে আজ সিদ্ধান্ত দেয়নি সরকার। যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে জানিয়েছেন আইনমন্ত্রী। এদিকে অনুমতি পাওয়ার সাথে সাথেই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের বাইরে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে। সব প্রস্তুতির পর এখন সরকারের অনুমতির অপেক্ষায় আছে তার পরিবার। এর আগে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়াকে বিদেশ নিতে সরকারের কাছে লিখিত আবেদন করেন। বৃহস্পতিবার আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী। ওনার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায়। এই ৪০১ ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কিনা যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। এর আগে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মানবিক বিবেচনায় সরকারের কাছে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান। তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আপনার যে অনুমতি দরকার সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যরাও থাকবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে দেশে ৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন ৪১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এর মধ্যে পুরুষ ২২ এবং নারী ১৯ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১,৭৯৬ জনের। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে নতুন ১,৮২২ জনের। করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪১ জন, যা গত ৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর খবর দেয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২১,৫৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১,৮২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭,৬৯,১৬০ জন। পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ৮.৪৪%। তবে শনাক্তের এই নিম্নমুখী হার অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি নিয়ে অসাবধানতা ও উদাসীনতা দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ আনতে পারে বলে আশঙ্কা তাদের। আমরা একদম শূন্যের কোঠায় নামায় ফেলতে পারতাম, তাহলে তো একরকম ছিল, কিন্তু আমরা কখনোই ওই একদম নিচের দিকে গিয়ে আমরা থেমে যাইনি। সেই জন্য আমাদেরকে ওই যে টেস্টিং বেশি করে করতে বলা এবং সেখানে টেস্টে পজিটিভ হলে পর আইসোলেশনে রাখা এবং পজিটিভ রোগীদের সঙ্গে যাদেরকে সংমিশ্রণ হলো, তাদের সংস্পর্শে আসলো, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, ওই জিনিসগুলা কিন্তু আমরা পুরোপুরি ভাবে করতে পারতেছি না। পারলে কিন্তু আমাদের এই সংক্রমণ দমন কিন্তু আরো অনেক আগেই হয়ে যেত। নতুন সুস্থ হয়েছেন ৩,৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,০২,১৬৩ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২৮টি ল্যাবে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। মাহমুদুল নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ভিত্তিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 40 লাখ ডোজ করোনার টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আর 30 লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। ভারত থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকায় দেশে টিকাদান চলছিল, কিন্তু ভারতে করোনা বেড়ে যাওয়ায় টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এতে দেশে বন্ধ হয়ে যায় প্রথম ডোজের টিকা কার্যক্রম। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা দ্বিতীয় ডোজ নিয়েও পড়েছেন অনিশ্চয়তায়। রাশিয়ার স্পুতনিক 5, চীনের সিনোফার্ম সহ বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে টিকা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। এমনিতে ইমিডিয়েট নিড আমাদের বোধহয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার জন্য। উনি বললেন যে এক্স্যাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, বাট উই আর সিরিয়াসলি ওয়ার্কিং। আমরা খুব আন্তরিকতার সাথে কাজ করছি যে আপনাদের আমরা কীভাবে ভ্যাকসিনটা দিতে পারি। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কাছেও 30 লাখ টিকা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। এছাড়াও 12 মে চীন থেকে 5 লাখ টিকা দেশে আসবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনার যে ইমিডিয়েটলি যদি পুরোটা না দিতে পারেন, ইমিডিয়েটলি আমি ওনাকে ওদের 3 মিলিয়নের জন্য বলেছি যে এইটা আমাকে তখন ওই অন্য দিয়েছেন যে এটা ইমার্জেন্সি বেসিসে পাঠান যে কোনোভাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে ভ্যাকসিন মজুদ আছে আর মাত্র 14 লাখ ডোজ। না আপনারা জানেন নিয়ে কত। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা যথেষ্ট উদ্বিগ্ন। করোনার ব্যাপক সংক্রমণে বিপর্যস্ত ভারতে প্রতিরোধক ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। দুপুরে বেনাপোলে কাস্টমসের কার্যক্রম শেষে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে চালানটি। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, মোট 8টি কোম্পানির করোনা প্রতিষেধক ওষুধ পাঠানো হচ্ছে প্রতিবেশী ভারতে। সৌহার্দ্য ও সম্প্রীতির অংশ হিসেবে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতকে এ ওষুধ পাঠানো হচ্ছে। প্রথম চালানে ট্রাকে করে মোট 334টি কার্টনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির 10,000 ওষুধ পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও ওষুধ পাঠানো হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 22 দিন বন্ধ থাকার পর রাজধানীতে চালু হয়েছে গণপরিবহন। বাস চলায় কমেছে নিত্যযাত্রীদের ভোগান্তি, তবে শুরু থেকেই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা দেখা গেছে চালক এবং যাত্রীদের। এছাড়া সরকারি নির্দেশনায় আন্তজেলা বাস বন্ধ থাকার কথা বলা হলেও রাজধানী থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলায় বাস চলতে দেখা গেছে। করোনা সংক্রমণ রোধে 5 এপ্রিল থেকে চলছে লকডাউন। সেদিন থেকে বন্ধ দূরপাল্লার গণপরিবহন। মাঝে কয়েকদিন সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাস চললেও 14 এপ্রিলের পর আর চলেনি গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানার শর্তে 3 সপ্তাহ পর ফের ঢাকার রাস্তায় বাস। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত বাড়তি 60 ভাগের চেয়েও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। দুজন আসছে 30 টাকা, 30-60 টাকা নিছে, কিন্তু এখানে তো আপনার নর্মালি ভাড়া 10-20 টাকা। এক বলে হলে 10 টাকা ভাড়া না, সেখানে এখন 60% যদি নেয় সেখানে 20 টাকা 20 টাকা নিতে পারে, 60 টাকা তো নিতে পারে না দুজনের। পরিবহন মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে দেওয়া হয়েছে নির্দেশনা, যারা নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। 2 সিটে একজন যাত্রী বহন করবে, 50% যাত্রী নিয়ে বাস চালাবে। এছাড়া যেসব যাত্রী মাস্ক ব্যবহার করবে না তারা কোনোভাবে যেন বাসে উঠতে না পারে, এবং যারা গাড়ির স্টাফ তাদেরও যেন কম্পালসারি মাস্ক ব্যবহার করা হয়। স্বাস্থ্যবিধি মেনে যারা গাড়ি চালাবে না তাদের বিরুদ্ধে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও রাজধানী থেকে আশপাশের কয়েক জেলায় বাস চলতে দেখা গেছে। সিলেট যাবো, এখানে সকাল থেকে আইসা বই রয়েছি, 200 টাকা নেওয়ার কথা, তারা এখানে 800-1000 টাকা নিতেছে। আমি এখন মাইক্রো বা নোহা বা হাইএস দিয়ে যাওয়া লাগবে। প্রাইভেট কার আছে ময়মনসিংহ, নিজস্ব গাড়ি যাইবো, গেলে আমরা খরচের লেগে 100-200 টাকা দিব, এই কারণে আমরা যাত্রী দিতেছি। আর আমরা তো বাসের শ্রমিক, আমরা তো বেকার, কি করবো। এদিকে ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করা সহ 5 শর্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিআরটিএর কোনো তৎপরতা দেখা যায়নি। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
করোনা পরিস্থিতিতে ঈদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সংক্রমণের আশঙ্কা কমবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেঁচে থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে। নৌপথে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য 10,000 কিলোমিটার নৌপথ সচল করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। সমুদ্র, নৌপথে আর্থসামাজিক ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাটার সেকশন ড্রেজার, পরিদর্শন জাহাজ সহ অবকাঠামো নির্মাণ করেছে সরকার। প্রশিক্ষণ জাহাজ ও মেরিন একাডেমি এ কার্যক্রমের আওতায় যুক্ত করেছে নতুন মাত্রা। সম্প্রসারণে সহায়তা করুন। গণভবন থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের এ আয়োজনে যুক্ত হয়ে নবসৃষ্ট অবকাঠামো ও জলযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে 500 পরিবারকে দেয়া হয় পাকা ঘর। বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর করা। করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি না বাড়িয়ে যে যেখানে আছে সেখানেই ঈদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে না পারলেই আপনারা করবেন না, কারণ এই যাতায়াতটা করতে গেলেই হয়তো কে যে সংক্রামিত আপনি জানেন না, কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে অনেক লোকে এই করোনায় সংক্রামিত করবে। নদীপথ সচল রাখতে প্রতি বছর নিয়ম করে ড্রেজিং করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জানান, 2025 সালের মধ্যে 10,000 কিলোমিটার নদীপথ সচল করবে সরকার। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। তো এখানে আবার আমি একটা কথা বলে রাখি, শুধু খনন করলে চলবে না, এটা আমরা প্রথম যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেনটেনেন্স ড্রেজিংটা করতে হবে। একবার খনন করলেই ছেড়ে দিলে চলবে না। তার কারণ হচ্ছে যে সবথেকে বেশি পলি বহন করি আমরা বাংলাদেশ, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে এইভাবে পদক্ষেপ নিতে হবে। নদীপথে আন্তর্জাতিক যোগাযোগ ও আমদানি রপ্তানিতে প্রতিবেশী দেশগুলোকে সুযোগ দেয়ায় বাংলাদেশই লাভবান হবে এমন মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বন্দরগুলি যেন নেপাল, ভুটান, ভারত এরা ব্যবহার করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি ইতিমধ্যেই, এবং আমাদের নৌবন্দরগুলি বা সমুদ্র বন্দরগুলি তারা যেন ব্যবহার করতে পারে তার জন্য তাদের সাথে আমাদের সেই সমঝোতা হয়েছে এবং ইতিমধ্যে তারা সেটা ব্যবহার করতে শুরু করেছে। তাতে বাংলাদেশই সবচেয়ে বেশি লাভবান হবে। দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌযান নিবন্ধনের আওতায় আনারও নির্দেশ দেন সরকার প্রধান। আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা লকডাউনের কারণে টানা 3 সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে গণপরিবহন। তবে শুধু শহরে এবং জেলায় বাস চলাচলের নির্দেশনা থাকলেও তা অমান্য করে কোথাও কোথাও চলছে আন্তঃজেলা বাস। এদিকে মহানগর সহ জেলার ভেতর চলা গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রয়েছে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। সরকারি নির্দেশনা অনুযায়ী শহরে ও জেলার সীমানার মধ্যে চলবে গণপরিবহন। আন্তঃজেলা বাস বন্ধই থাকবে। তবে সেই নির্দেশনা অমান্য করে ঢাকা মানিকগঞ্জ রুটে বাস চলছে। আন্তঃজেলা বাস চলছে নীলফামারীতেও। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়েছে যাত্রীবাহী বাস। এসব জেলা উপজেলা থেকেও বাস যাচ্ছে ওই টার্মিনালে। আরও তো গাড়ি আসতেছে, এদের কাছেও যাত্রী জন্য আমরা তুলছি। যদি আমরা একাই তুলতাম তাহলে একটা কথা ছিল। গণপরিবহন চালুর প্রথম দিনেই নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসে যাত্রীদের ভিড় দেখা গেছে। একই অবস্থান নোয়াখালী, টাঙ্গাইলে। খুলনা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, মেহেরপুরের অধিকাংশ যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতদিন গণপরিবহন বন্ধ ছিল, আমি মনে করি এটাই ভালো ছিল, কারণ মানুষ স্বাস্থ্যবিধি মানে না। আমাদের সচেতনতা এখনো আসে না। স্বাস্থ্যবিধি ছাড়া মানে কোনো হ্যান্ড স্যানিটাইজার নাই, মানে কোনো মাস্ক নেই, মুখে মাস্ক নেই, এরকম মানে যাত্রী বেশি পরিবহন করতে সেখানে। বাস মালিক শ্রমিকদের সংগঠন বলছে অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা নিচ্ছে তারা। 3 মাস গাড়ি লাইনের মধ্যে আসতে পারবে না, ফর্ম দিয়ে দিয়েছি আমরা। প্রতি গাড়ির লাইনম্যানকে ফর্ম যেটা স্বাস্থ্যবিধি মানবে না, বোতল লাগবে না, মাছ ছাড় যাত্রী উঠে ড্রাইভার এটা ছাড়ছে। এছাড়া প্রথম দিনে বরিশাল, ময়মনসিংহ, বেনাপোল ও যশোরে বাসের যাত্রী সংখ্যা ছিল একেবারেই কম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদকে সামনে রেখে লকডাউন উপেক্ষা করেই ফেরিঘাটগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। ঘাট এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় স্বাস্থ্যবিধিও হচ্ছে উপেক্ষিত। সকাল থেকেই রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায় বাড়তি চাপ। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের পাশাপাশি শত শত যাত্রীও পার হচ্ছেন ফেরিতে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও প্রতিটি ফেরিতেই দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়।
ফেরিতে স্বাস্থ্যবিধি রক্ষায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ঘাট কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যবিধি মেনে জরুরি পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রী পারাপার চলছে। আগামী 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের পরীক্ষা হবে অনলাইনে। বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এই অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর ছাত্রলীগের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বিদায়ী উপাচার্যের নিয়োগের বিষয়টি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের পক্ষে বিপক্ষে কদিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। সবশেষ ভিসির বিদায়ের দিন বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাত খাম করে দিয়েছে, পিঠে অনেক কটা খাম ফুটা, আমাকে অনেকভাবে নিয়েছে, আমার গেঞ্জি টেঞ্জি যা ছিল সব ছিঁড়ে দিয়েছে। কর্মকর্তা কর্মচারী সবাই দেখার পরে তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়া দেয়। বৃহস্পতিবার দুপুরে ম্যাচ শেষ করেই ক্যাম্পাস ছেড়েছেন অধ্যাপক আব্দুস সোবহান। গাড়িতে বসে সেই সময়ও নিয়োগের কথা জানাননি বিদায়ী উপাচার্য। না 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 বাজে কথা, ফুল একদম মিথ্যা কথা। এটা আপনারা পরে জানবেন। উপাচার্যের গাড়ি ক্যাম্পাসের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় এক অভিনব দৃশ্য। কাজে যোগদানের হুড়োহুড়ি শুরুর সঙ্গে সঙ্গেই জানা যায় ভিসি নিয়োগ দিয়ে গেছেন 137 জনকে। তবে এই নিয়োগ নিয়ম অনুসারে হয়নি বলে অভিযোগ শিক্ষকদের একাংশের। আমরা চাই যারা যে সব কর্মকাণ্ড এই গত 4 বছরে সংগঠিত হয়েছিল সকল কর্মকাণ্ডের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আজকের ঘটনাগুলি প্রমাণ করে যে এটি শিক্ষাঙ্গন নয়, এটা যুদ্ধক্ষেত্র। উনি অত্যন্ত ব্যর্থ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে উনি ধ্বংস করে গেছেন। নিয়োগে বিষয়টি খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রসূতির পেটে গজ ব্যান্ডেজ রেখে সেলাইয়ের অভিযোগের সত্যতা পেয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তদন্ত কমিটি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে তারা। এদিকে অভিযুক্ত 5 চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মামলা নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 31 জানুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারে ছেলে সন্তান জন্ম দেন কামরুন নাহার রিনি। কিন্তু অপারেশনের সময় পেটে গজ কাপড় রেখে সেলাই করেন চিকিৎসক। একদিন পর পেটে ব্যথা হলে ওই হাসপাতালেই 22 দিন চিকিৎসা নেন তিনি। অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় এনে 3 মার্চ আবারও অস্ত্রোপচার করা হয়। ঘটনা তদন্তে 13 মার্চ 4 সদস্যের তদন্ত কমিটি করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। মিলেছে অভিযোগের সত্যতাও। কমিটি জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। তদন্ত অনুসারে আমাদের কাছে এই অভিযোগের সত্যতা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। তবে তদন্ত কমিটি এই মর্মে একমত হয়েছেন যে ঘটনাটি অনিচ্ছাকৃত, অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের ঘটনা পূর্বে কখনো ঘটে নাই। এদিকে বৃহস্পতিবার টাঙ্গাইল সদর আমলি আদালতে মামলা করেছেন রিনির বাবা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক নিসফুর নাহার, সহকারী রেজিস্ট্রার অপু সাহা ও আবেদা সুলতানা, সহকারী অধ্যাপক ফজলুল হক ও শিক্ষানবিশ চিকিৎসক জাকিরকে আসামি করা হয়েছে। মামলা করছে 5 জনের নামে। রোগী সংকটাপন্ন অবস্থায় আছে। আমি আর বিচার চাই, আমার অনেক ক্ষতি করছে। মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। এটা অপরাধজনক কাজ, সেই কারণে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 338, দণ্ডবিধি 326 এবং দণ্ডবিধি 307, 109, 34 ধারায় মামলা দায়ের করা হয়েছে। 12 আগস্টের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। আইপিএল স্থগিত হয়, দেশে ফিরলেন সাকিব মুস্তাফিজ। 14 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে নামবেন অনুশীলনে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ক্যাম্প ঈদের পরই শুরু করতে চায় বাফুফে। সোমবার ঢাকায় আসছেন হেড কোচ জেমি ডে। আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। বিকেল 4টায় চার্টার বিমানে ঢাকায় পৌঁছান দুই টাইগার তারকা। দেশে ফিরে থাকতে হচ্ছে 14 দিনের কোয়ারেন্টিনে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের অনুশীলনে যোগ দেবেন তারা। 21 মে প্রস্তুতি ম্যাচেও অংশ নেওয়ার কথা সাকিব মুস্তাফিজের। দেশে ফেরার ক্ষণ গুনছিলেন ওরা। সরকারের গ্রিন সিগন্যাল পেতেও সময় লাগেনি। সাকিব মুস্তাফিজের জন্য চার্টার বিমান ভাড়া করেছে দুই ফ্র্যাঞ্চাইজি, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। সে বিমানে চড়ে বাংলাদেশে ফিরেছেন দুই তারকা। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিদের ধন্যবাদ জানিয়েছেন সাকিব ও মুস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিরাও তাদের ক্রিকেটারদের দেশে ফেরাতে পেরে স্বস্তি পাচ্ছে। বিতর্ক সঙ্গী করে আইপিএল খেলতে গিয়েছিলেন সাকিব। শুরু থেকে দেশসেরা তারকার একাদশের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিল, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট সাকিবের উপর আস্থা রেখেছিল। শুরুর 3 ম্যাচে অবশ্য প্রত্যাশা মেটাতে পারেননি সাকিব। 3 ম্যাচে মোটে 38 রান আর 2 উইকেট। শেষ পর্যন্ত একাদশে জায়গা হারান তিনি। তবে একাদশে নিয়মিত সুযোগ পেয়ে বাজিমাত করেন মুস্তাফিজ। জোফরা আর্চারের শূন্যস্থান পুষিয়ে দেন টাইগার সেন্সেশন। 7 ম্যাচে নেন 8 উইকেট। ক্রিস মরিসের সাথে ওর জুটি জমেছিল। রাজস্থান রয়্যালসও মুস্তাফিজকে পেয়ে ধন্য হয়েছে। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে সাকিব ও মুস্তাফিজকে। বিমানবন্দরে গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর আলাদা 2 হোটেলে কোয়ারেন্টিনে গেছেন দুই তারকা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য সোমবার ঢাকা আসছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। তার সঙ্গে আসবেন সহকারী স্টুয়ার্ড ওয়াটকিস এবং গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। ঈদের পরপরই ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের। শনিবার সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। হেড কোচ জেমি ডে ছুটিতে ইংল্যান্ডে, তবে ঢাকায় থেকে গেছেন ফিটনেস কোচ ইভান রাজলগ। বসে না থেকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে নিয়মিত ঢু মারছেন। ফুটবলারদের ফিটনেস সহ অনুশীলনে কিভাবে আধুনিকতা আনা যায় তা নিয়ে পরামর্শ দিচ্ছেন। জুনে কাতারে অপেক্ষা করছে বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচ। হাতে সময় নেই 1 মাসও। দ্রুতই ক্যাম্প শুরু করতে চাইছে বাফুফে। আগামী সপ্তাহেই হেড কোচ জেমি ডে সহ কোচিং স্টাফের বাকিদের ফেরার সম্ভাবনা আছে। আমরা আশা করছি যে আমাদের জেমি ডে এবং স্টুয়ার্ট ওয়াটকিস তারা আগামী 10 তারিখ নাগাদ বাংলাদেশ বিমান যোগে বাংলাদেশে আসবেন। যদি ইন দ্য মিন টাইম বাংলাদেশ বিমানের ফ্লাইট যদি আবার পুনরায় চেঞ্জ না হয়। কাতারে কোভিড প্রোটোকল নিয়েও আছে চিন্তা। গেল নভেম্বরে সেখানে একটি ম্যাচ খেলে এসেছে জামালরা। কোয়ারেন্টিন সময়সীমা, প্রস্তুতির সুযোগ সুবিধা নিয়ে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। আমরা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করছি। সো কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা ক্যাটাগরিক্যালি জানতেই চেয়েছি যে এই পরিস্থিতিতে বা সামগ্রিক সকল বিষয়বস্তুগুলোতে তারা কি চিন্তা করছে। আমরা রিলেভেন্ট অথরিটির সাথে যোগাযোগ করছি এবং তারা আমাদেরকে ভার্বাল একটা কমিটমেন্ট করেছেও যে এটাকে তারা যতটুকু সম্ভব কোয়ারেন্টাইন পিরিয়ডটা যতটুকু সম্ভব রিডিউস করা সম্ভব। এদিকে করোনা পরিস্থিতি অবনতি হয় এএফসি কাপের ডি গ্রুপের খেলা পেছাতে চায় আয়োজক মালদ্বীপ। এএফসিকে চিঠি দিয়ে জানিয়েছে তারা 14 মে স্বাগতিক মাঝে স্পোর্টসের বিপক্ষে খেলার জন্য 1 সপ্তাহের মধ্যেই দেশ ছাড়ার কথা বসুন্ধরা কিংসের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কাল মাঠে নামছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা ব্রাদার্স ইউনিয়ন। দুর্দান্ত ছন্দে কিংসের রবিনিও এখন পর্যন্ত 14 গোল নিয়ে সবার উপরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 13 গোল নিয়ে পরের স্থানে আর্জেন্টাইন রাউল বেসেরা। 2 লাতিন রিক্রুটের ছন্দে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার অপেক্ষায় চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে ব্রাদার্সকে 1-0 গোলে হারিয়েছে ব্রোজেনের দল। দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে খেলবে টেবিলের 3-এ থাকা আবাহনী। কিংসের চেয়ে 11 পয়েন্ট পিছিয়ে থাকলেও সানডে বেলফোর্টের পারফরমেন্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে আকাশী নীলদের। সবশেষ ম্যাচে ব্রাদার্সকে 5-2 গোলে হারিয়ে উজ্জীবিত লেমোসের দল। ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিতে নামবে 2 ইংলিশ জায়ান্ট। সেমির ফিরতি লেগে আর্সেনালের চ্যালেঞ্জ ঘরের মাঠে, যেখানে ভিয়ারিয়ালের শক্ত বাধা গানারদের সামনে।
অন্যদিকে অনেকটা নির্ভার থেকে রোমার মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ভিয়ারিয়ালের মাঠে 2-1 গোলে হেরে পিছিয়ে আর্সেনাল, তবে ফিরতি লেগে মূল্যবান অ্যাওয়ে গোল সঙ্গী গানারদের। ফাইনালে যেতে এমিরেটস স্টেডিয়ামে চাই স্পেশাল পারফরম্যান্স। আসরে 9 ম্যাচ অপরাজিত থাকা ভিয়ারিয়ালের প্রেরণা কোচ উনাই এমিরি। ইউরোপা লিগে তার রেকর্ড ঈর্ষণীয়। অন্যদিকে নরবরে অবস্থান মিকেল আর্তেতার। ইপিএল এর শীর্ষ 4-এর আশা শেষ আর্সেনালের। হতাশার মাঝে ইউরোপা লিগ হতে পারে বড় প্রাপ্তি। সেই চ্যালেঞ্জে ঘরের মাঠে সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার বড় কারণ। সামনে যে চ্যালেঞ্জ সেখানে শতভাগ দিতে হবে। আমার মনে হয় ক্লাব 10বার ইউরোপিয়ান সেমিফাইনালে খেলছে, আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। অবশ্যই ফাইনালে উঠতে সেটাই একমাত্র উপায়। আর্সেনালের বিপরীত অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডের রোমাকে 6-2 গোলে হারিয়ে ফাইনালে 1 পা দিয়ে রেখেছে রেড ডেভিলস। ফিল জোন্স, মার্শিয়াল এখনও ফিট নন, তাতে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না সুলশিয়ার। এ নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন তিনি। সবাই বলছে ফাইনাল নিশ্চিত, তবে আমি মনে করি এখনও কাজ বাকি, কারণ এর আগে অনেক অঘটন দেখেছি। রোমাও সেটার অংশ হয়েছে, তারা বার্সাকে হারিয়েছিল, তার জন্য সতর্ক থাকা জরুরি। সবশেষ 6 ম্যাচে জয়হীন রোমা হেরেছে 4টিতে। 4 গোলে পিছিয়ে ঘরের মাঠে ম্যান ইউনাইটেডের বিপক্ষে কামব্যাক হবে মিরাকেল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। একসাথে 9 সন্তানের জন্ম দিয়ে রেকর্ড করলেন মালির হালিমা চিসে। মরক্কোর একটি হাসপাতালে 5 মেয়ে ও 4 ছেলে সন্তানের জন্ম দেন 25 বছরের বয়সী এই নারী। আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে 7টি ভ্রূণের অস্তিত্ব জানা গেলেও জন্ম নেয় 9 জন। মা এবং সন্তানেরা সুস্থ আছেন, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানিয়েছেন চিকিৎসক। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকবে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবেলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনার তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাক না কেন দেশের সবাইকে সতর্ক থাকতে হবে। তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় একথা বলেন তিনি। করোনা কাউকে ছাড় দেবে না। এই অদৃশ্য শত্রু আমাদের সকলের কমন এনিমি। কাজে আজকে কমন এনিমিকে আমাদের ফেস করতে হবে। এ ব্যাপারে অন্তত আপনারা ঐক্যবদ্ধ হন। এটা নিয়ে রাজনীতি করবেন না, এটা নিয়ে ব্লেম গেম দেবেন না। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি ও তাদের মিত্ররা টিভির পর্দায় আর অনলাইনে উঁকি দিয়ে প্রতিদিন সরকারের সমালোচনাই করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেইভাবে টেলিভিশনের পর্দায় উঁকি দিয়ে কথা বললেন, দেখলাম মনে হলো যে উনি করোনা মহামারী সম্পর্কে উনি বিশেষজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে আর যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের অবস্থান এই উপমহাদেশের মধ্যে 1 নম্বরে। ঈদ উপলক্ষে গাজীপুরে অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ। দুপুরে কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় নিজ বাসভবনে 11 ইউনিয়নের 3000 মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ হিসেবে তাদের দেওয়া হয় চাল, ডাল, তেল সহ নতুন পোশাক। থানা আমাদের 11টা ইউনিয়ন আছে, সেই 11টা ইউনিয়নে এক ইউনিয়নে কত প্রায় 100+ মানে 200-র মতো করে তারা নাম লিপিবদ্ধ করেছেন। মোবাইল সিম কার্ডের উপর থেকে 200 টাকা কর তুলে নেওয়ার সুপারিশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বৃহস্পতিবার দুপুরে টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ এবং
অ্যামটব আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এ সুপারিশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, উচ্চ করের কারণে যদি এই খাতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় তবে তা পর্যালোচনা করা উচিত। অপারেটরদের সর্বনিম্ন টার্নওভার কর 2 ভাগ থেকে কমিয়ে 0.5 এবং কর্পোরেট কর 45 থেকে কমিয়ে 40 ভাগ করারও সুপারিশ করা হয়। সিম কার্ডের ওপর থেকে 200 টাকা কর তুলে দেয়া উচিত। এছাড়া কর্পোরেট কর কমানোর ব্যাপারেও সব পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। If the taxation is impending growth, উচ্চ করের কারণে যদি টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি কম হয় তবে তা পর্যালোচনা করা যেতে পারে। তবে কর কমানোর পর ব্যবহারকারীরা যাতে তার সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। which was made that the growth. ভারতে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় রেকর্ড ৩,৯৮২ জনের প্রাণহানি হয়েছে। শনাক্ত হয়েছে 4,12,618, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মার্চে আবিষ্কার হওয়া ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্টের সাথে ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। সংক্রমণ রোধে 8 থেকে 16 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেরালা। মৃত্যুর মিছিল যেন শেষ হচ্ছে না ভারতে। প্রাণহানি এবং শনাক্তের নতুন রেকর্ড দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে। সাথে রয়েছে চরম অক্সিজেন সংকট। লাগামহীন মৃত্যু আর অক্সিজেন সংকট, এই দুয়ে মিলে নাজেহাল ভারত। এর ওপর অক্সিজেন নিয়ে চলছে কালোবাজারি। এদিকে কোভিড ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডারের ওপর সরকার আরোপিত ট্যাক্সে নাভিশ্বাস সাধারণ জনগণের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এক সপ্তাহে বিশ্বে আক্রান্ত মোট করোনা রোগীর 50% আর মৃত্যুর 25%ই ভারতে। এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এপ্রিলের শুরু থেকে আঘাত হানা দ্বিতীয় ঢেউয়ের সাথে মার্চে আবিষ্কৃত হওয়া ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্টের সম্পৃক্ততা আছে। বুধবারে মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 920 জন প্রাণ হারিয়েছেন। শনাক্ত হয়েছে 57,500-এরও বেশি। ভারতে মহারাষ্ট্র মৃত্যু এবং সংক্রমণের হার সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে আজ থেকে লোকাল ট্রেন বন্ধ। যে কোনো জায়গায় 50 জনের বেশি লোক সমাগম নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। পুরোপুরি লকডাউন না দিলেও শপিং মল, রেস্তোরাঁ বন্ধ। সরকারি অফিসগুলোতে অর্ধেক জনবল নিয়ে কাজ পরিচালনার নির্দেশ। এদিকে ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, ভ্যাকসিনের পূর্ণ প্রয়োগ এবং আরও কার্যকর ও শক্তিশালী ভ্যাকসিন আবিষ্কার করতে না পারলে আরও ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে ভারত। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 14,000-এর বেশি মানুষ। নতুন শনাক্ত 8,43,000-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 32,57,000 আর আক্রান্ত 15,58,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় প্রাণহানির দিক থেকে ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। একদিনে 2,791 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 743 জন। 46,129 জন নতুন রোগী নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,33,00,000। সংক্রমণ রোধে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ। 2 সপ্তাহের জন্য সব ধরনের অনুষ্ঠান আয়োজন বাতিল করেছে মিশর। সীমিত করা হয়েছে রেস্তোরাঁ, শপিং মল খোলা রাখার সময়। করোনা টিকার উৎপাদনের পেটেন্ট বোর্ডের মধ্যে এই ঘোষণা এলো। করোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্তের দাবির পাশাপাশি চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের 5G নেটওয়ার্ক অনুমোদন না দেয়ায় দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। তার মধ্যেই নতুন এই সিদ্ধান্ত নিল বেইজিং। চীনের এই পদক্ষেপে অসন্তোষ জানিয়েছে অস্ট্রেলিয়া, তবে এখনও আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান টেহান। একসাথে 9 সন্তানের জন্ম দিয়ে রেকর্ড করলেন মালির হালিমা চিসে। মরক্কোর একটি হাসপাতালে 5 মেয়ে এবং 4 ছেলে সন্তানের জন্ম দেন 25 বছর বয়সী নারী। আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে 7 ভ্রূণের অস্তিত্ব জানা গেলেও জন্ম নেয় 9 জন। মা এবং সন্তানেরা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। 7 সন্তানের জন্ম দিতে যাওয়ার খবরে অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলোচনায় আসেন পশ্চিম আফ্রিকার দেশ মালির গৃহবধূ হালিমা চিসে। বিষয়টি নজরে আসে দেশটির নেতাদের।
নির্দেশ দেন গুরুত্ব সহকারে বিষয়টি দেখার। গত মার্চে চিকিৎসকরা জানান বিশেষায়িত সেবা দরকার হালিমার। পরে উন্নত চিকিৎসার জন্য দেশটির নেতা বাহ ইমদাও তাকে মরক্কোতে পাঠান। অবশেষে মঙ্গলবার মরক্কোর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে 5 মেয়ে ও 4 ছেলে সন্তানের জন্ম দেন হালিমা। একে বিরল ঘটনা আখ্যা দেন মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা বিসি। জানান মা ও নবজাতকরা সবাই সুস্থ আছে। কয়েক সপ্তাহের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন। এর আগে বিশ্বের বিভিন্ন জায়গায় গর্ভে একাধিক ভ্রূণের খবর পাওয়া গেছে, কিন্তু একসাথে এতজন সুস্থ শিশুর পরিপূর্ণ বেড়ে ওঠার ঘটনা এটিই প্রথম। চিকিৎসা বিজ্ঞানের জন্য এ এক বিস্ময়কর ঘটনা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরোধীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।